কাল বসানো হচ্ছে পদ্মা সেতুর তৃতীয় স্প্যান। দৃশ্যমান হবে প্রায় আধা কিলোমিটার সেতু। বর্ষার তীব্র স্রোত এড়াতে কাজের গতি বাড়ানো হয়েছে শুকনো মৌসুমে। জটিলতা আসতেছে, এগুলো মোকাবেলা করেই তো কাজ করতে হবে। আমরা অবশ্যই আশাবাদী, এখানে অন্যভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি ইমদাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাইবান্ধার পলাশবাড়িতে রড বোঝাই ট্রাক উল্টে নিহত 7, আহত 10। বাস ভটভটি সংঘর্ষে 4 জনের মৃত্যু। যশোরে 2 বোন নিহত। একতরফা নির্বাচনের জন্যই কমিশনকে ব্যবহার করা হচ্ছে অভিযোগ রিজভির। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়ার ইচ্ছে নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। রাজধানীর বেশিরভাগ খালি এখন ময়লার ভাগাড় পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। সিটি কর্পোরেশনের উদাসীনতায় দায়ী বলছেন নগর পরিকল্পনাবিদরা। সরকারি সহায়তার লক্ষ্যে রংপুরে অলিতে গলিতে গড়ে উঠছে প্রতিবন্ধী স্কুল। বেশিরভাগ শিক্ষকের নেই প্রশিক্ষণ, নিয়োগ দেওয়া হচ্ছে আত্মীয় স্বজনদের। গাইবান্ধার পলাশবাড়িতে রড বোঝাই ট্রাক খাদে পড়ে 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত 10 জন। এছাড়া একই উপজেলায় বাস ভটভটি সংঘর্ষে আরো 4 জন মারা গেছেন, আহত হয়েছেন 10 জন। এদিকে যশোরের বেনাপোলে ট্রাক চাপায় নিহত হয়েছে 2 স্কুল ছাত্রী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পুলিশ জানায় ঢাকা থেকে 17 জন শ্রমিক নিয়ে রংপুর যাচ্ছিল রড বোঝাই একটি ট্রাক। শনিবার দুপুরে ঢাকা রংপুর মহাসড়কের পলাশবাড়ি জুনদহ এলাকায় পৌঁছালে ট্রাকের নিয়ন্ত্রণ হারায় চালক। এই সময় ট্রাকটি উল্টে গিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 2 নারী সহ 6 শ্রমিক নিহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা জানান, কম ভাড়ায় রড বোঝাই ট্রাকে চড়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। পাশের জমিতে আমি কাজ করতেছিলাম, হঠাৎ করে একটা বিকট শব্দ শুনতে পেলাম। এসে দেখি ট্রাকটি জমির খাদে উল্টে পড়ে গেল এবং রড ছিল, ওই রডের তলে কিছু সংখ্যক লোক পড়ে গেছে। এর আগে সকাল 10টার দিকে পলাশবাড়ি সরকার ফিলিং স্টেশন এলাকায় বাসের ধাক্কায় ভটভটি 3 যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। নিহত 3 জন নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। এদিকে শনিবার সকালে মোটরসাইকেলে করে মেয়ে ফাতিমা ও ভাগ্নি জেরিনকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন যশোরের শার্শার আলমগীর হোসেন। পুলিশ জানায়, নাভারণ সাতক্ষীরা সড়কের বার আচড়া বাজার এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক। এতে ঘটনাস্থলেই ফাতিমা ও জেরিনের মৃত্যু হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। একতরফা নির্বাচনের জন্যই ক্ষমতাসীনরা নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরের নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নির্বাচনী আইন ভঙ্গ করে প্রধানমন্ত্রীর প্রচারণার বিষয়ে ইসি সম্পূর্ণ নিশ্চুপ বলেও দাবি করেন রিজভী। প্রধান নির্বাচন কমিশনার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাবেন বলেই তিনি বলছেন। আর কারো কেউ অংশগ্রহণ করলো কিনা এটা তার দেখার বিষয় নয়। প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্য আচরণে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী বলে মনে হয় না। সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারপরে সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্যেই কেবলমাত্র নির্বাচনী মাঠ সমতল হওয়ার প্রথম শর্ত পূরণ হবে। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার কোনো ইচ্ছে আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। রাস্তা বন্ধ করে জনগণের জন্য ভোগান্তি সৃষ্টি করবে, এটা কি জনগণ সমর্থন করবে? তারা আন্দোলনের পাট তাদের চুকে গেছে, আন্দোলন করতে পারবে না তারা নির্বাচনের জন্য। আমি তাদের পরামর্শ দেব নির্বাচনের জন্য প্রস্তুত হতে, নির্বাচনের থেকে তাদের সরিয়ে নেওয়া কোনো খায়েশ আওয়ামী লীগের নেই। সবকিছু ঠিক থাকলে কাল বসানোর কথা রয়েছে স্বপ্নের পদ্মা সেতুর তৃতীয় স্প্যান।
শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩৯ ও ৪০ নম্বর পিলারের উপর বসানো হবে এই স্প্যান। এতে ৬.১৫ কিলোমিটারের পদ্মা সেতুর মধ্যে প্রথমবারের মতো দৃশ্যমান হবে প্রায় আধা কিলোমিটারের সেতু। এহসান জুয়েলের রিপোর্ট। মাওয়া ইয়ার্ডে এভাবে প্রস্তুত করে রাখা আছে পদ্মা সেতু স্প্যান। চীন থেকে নিয়ে আসা ছোট টুকরোগুলোকে জোড়া দিয়ে তৈরি করা হয় ১৫০ মিটার দৈর্ঘ্যের এই স্প্যান। প্রাথমিকভাবে পদ্মা সেতুর রং হওয়ার কথা ছিল সোনালী, তাই ইয়ার্ডে রাখা স্প্যানগুলো এই রঙের। তবে এগুলোর মধ্যে যেটি তৃতীয় স্প্যান হিসেবে বসানো হচ্ছে সেটিকে ইয়ার্ডেই ধূসর রং করে নেওয়া হয়েছে। মাওয়ার বিশেষায়িত ইয়ার্ডে একসঙ্গে কাজ চলছে 10টি স্প্যানের। নদীতে নিয়ে যাওয়ার জন্য তৃতীয় স্প্যানটিকে সোনালী থেকে ধূসর রং করে চূড়ান্ত প্রস্তুত করে নেওয়া হচ্ছে। আর এটি নদীতে নিয়ে ৩৯ ও ৪০ নম্বর পিলারের উপর বসে দেওয়া গেলেই একসঙ্গে দৃশ্যমান হবে ৪৫০ মিটারের পদ্মা সেতু। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে স্প্যানটি ইয়ার্ড থেকে বের করে রাখা হয় ট্রেনে তুলতে। তবে সব প্রস্তুতি শেষ করতে আরও কয়েকদিন সময়ের প্রয়োজন ছিল, তাই মাওয়া থেকে এটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়া শুরু হয় শুক্রবার। ৩২০০ টন ওজনের স্প্যানটি নিয়ে যেতে ব্যবহার করা হয়েছে ৩৬০০ টন ওজন বহনে সক্ষম ভাসমান ক্রেন। প্রথম স্প্যানটি বসানো হয় গত বছরের ৩০ অক্টোবর। এরপর দ্বিতীয় স্প্যানটি বসানো হয় প্রায় ৪ মাস পর এবছরের ২৮ জানুয়ারি। সে তুলনায় তৃতীয় স্প্যান বসাতে সময় লাগছে মাত্র ১.৫ মাস। শরীয়তপুরের জাজিরা প্রান্তে আগের দুটি স্প্যানের সাথে জোড়া দিয়ে এটি বসানো হবে। আমাদের স্প্যানের রং করা থেকে শুরু করে এভরিথিং রেডি। যে জোড়াটা আমরা দেই ওখানে রেখা জোড়া দিব, ইনস্টিটিউট জোড়া। সেখানে আপনি যেন অনেক উপরে কাজ করতে হয়, আমরা কাজ করলেও আমাদের ইঞ্জিনিয়ারদের চেক করতে হয়, সেই করা সবই শেষ এখন। এই স্প্যান বসানোর পর জাজিরা প্রান্তের 4টি পিলারে সেতু দৃশ্যমান হবে ৪৫০ মিটার। তবে মাওয়া প্রান্তে একটি পিলারও দৃশ্যমান করা সম্ভব হয়নি। বর্ষার তীব্র স্রোতে এ প্রান্তে কাজ করা কঠিন বলে এখন শুকনো মৌসুমে বাড়ানো হয়েছে কাজের গতি। তবে তৃতীয় স্প্যান বসানো হয়ে গেলে কাজের গতি নিয়ে আশাবাদী প্রকল্প পরিচালক। জটিলতা আসতেছে, এগুলো মোকাবেলা করেই তো কাজ করতে হবে। আমরা অবশ্যই আশাবাদী, এখানে অন্যভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। এখন হতে পারে যে আমরা কোনো আইটেম একটু আগে করছি, কোনোটা পিছনে করছি, এটা প্রতিনিয়তই হচ্ছে। প্রকৌশলগত জটিলতা না থাকলে রোববার সকালে তৃতীয় স্প্যানটি পিলারের উপর বসানোর কথা রয়েছে। তবে দ্বিতীয় স্প্যান বসাতে একদিন বাড়তি সময় লেগেছিল বলে এই ক্ষেত্রেও তেমন সমস্যা হলে সেটি পরের দিন বসানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা। এহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। দুপুরের সময় আরও থাকছে। সরকারি চাকুরিতে ঢোকার বয়সসীমা বাড়ানোর দাবিতে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের বাধায় মিছিল ছত্রভঙ্গ, আটক ২৫। জমির দাম আকাশচুম্বী হওয়ায় ভরাট হয়ে যাচ্ছে রাজধানীর বেশিরভাগ জলাশয়। বাকি যাও বা আছে তা ময়লার ভাগাড়। সেই উন্মুক্ত জলাশয়গুলোই এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। সম্প্রতি ঘটে যাওয়া জিসান সহ আরো কয়েকজনের মর্মান্তিক মৃত্যুতে অভিযোগের তীর সিটি কর্পোরেশনের দিকে। জলাশয় থেকে ময়লা না সরানোর জন্য যে মৃত্যুগুলো হচ্ছে তাকে উদাসীনতাজনিত হত্যাকাণ্ড হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদরা। সাইড দিয়ে ময়লা ওরা রেখে যায়, ময়লা নিয়ে যায় না। এটা প্রতি বছর এরকম করে অর্ধেক পরিষ্কার করে, অর্ধেক খালেই থেকে যায়। বাসানো দেখছি, বাসানো অবস্থায় আমি জাপ দিছি, জাপ দিতে ওই মানে ময়লার কারণে বাচ্চাটা উদ্ধার করতে পারিনি। আমার বাইসটা তো রাইবো না, কিন্তু এই নেক্সট দিন এরকম কাজ আর কখনো না হয়। আবর্জনা সিটি কর্পোরেশন লোক হয় ব্রিজ দিয়ে দেখ, ডাইকা ফেলাক। আজকে আমার বাতিজা পড়ছে, কালকে আপনার ছেলে পড়বো, এরকম তো সমস্যা সবারই। এলাকাবাসীর ক্ষোভ এবং অভিযোগ সিটি কর্পোরেশনের দিকে। শুক্রবার মোহাম্মদপুরের আদাবর খালে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় ৬ বছর বয়সী জিসানের। এমন দুর্ঘটনা নতুন নয় এলাকাবাসীর কাছে। আর উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসও বলেছে ময়লার কারণে জিসানকে পেতে ৫ ঘন্টার উদ্ধার অভিযান চালাতে হয় তাদের। অবহেলার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জিসানের মৃত্যু এক ধরনের অবহেলাজনিত হত্যাকাণ্ড। জননিরাপত্তা, জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের পুরো নগরীটাকে না সাজাবো ততদিন পর্যন্ত এর পুনরাবৃত্তি রোধ করা যাবে না, এই মৃত্যুর মিছিল বন্ধ করা যাবে না। জলাশয়ে চিহ্ন দিয়ে বা খালের পাশে বেষ্টনীর ব্যবস্থা করে সাময়িকভাবে এমন দুর্ঘটনা সহজেই এড়ানো সম্ভব বলে মনে করছেন তারা। ওয়াকওয়ে তৈরি উইথ ফেন্সিং এইটা করে এবং আমাদের ওখানকার গার্বেজকে প্রতিনিয়ত আমাদেরকে ওখানে চেঞ্জ করতে হবে এবং মানে যে সকল খারাপ অ্যাফ্লুয়েন্ট গুলো অর্থাৎ বর্জ্যগুলো যে এসে পড়ে সেই বর্জ্যগুলো যাতে ওখানে না পড়ে। দীর্ঘমেয়াদে রাজধানীর এমন ঝুঁকিপূর্ণ খালগুলো পুনরুদ্ধার করে খননের পরামর্শ পরিবেশবিদদের।
শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কিডনিজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দেশে প্রতি বছর মারা যাচ্ছেন অন্তত 20,000 নারী। অবহেলা, অসচেতনতা ও রোগ লুকিয়ে রাখার প্রবণতা সহ বিভিন্ন কারণে চিকিৎসার বাইরে থেকে যাচ্ছেন কিডনি রোগে আক্রান্ত বেশিরভাগ নারী। সমস্যা সমাধানে তাদের আর্থিক সহযোগিতার পাশাপাশি বিশেষ চিকিৎসা সেবার আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। আবুল কালাম আজাদের ক্যামেরায় মুজাহিদ শুভর রিপোর্ট। কিডনি রোগে আক্রান্ত আমিনা বেগমকে সপ্তাহে 2 থেকে 3 বার ছুটে আসতে হয় রাজধানীতে। কিডনি সচল রাখতে বিক্রি করতে হয়েছে জমি, বন্ধ হয়েছে সন্তানের পড়াশোনা। স্বজনদের টাকায় গণস্বাস্থ্য হাসপাতালে মাঝে মাঝে ডায়ালাইসিস চললেও জীবন নিয়ে শঙ্কায় পড়েছেন এই মধ্যবয়সী। ছেলেটা লেখাপড়া ছাড়াই আর ছেলেটার কাজে লাগাই দিছি, তো সংসার চালাবে না, আমার ডাক্তার খরচ চালাবে, তো আমাদের একটু সাহায্য করলে ভালো হয় আর কি। আর এই অবস্থা নিলে মারা যেতে হবে। লুপাস নেফ্রাইটিস, মূত্রতন্ত্রের প্রদাহ, গর্ভকালীন কিডনি সমস্যা, কিডনি রোগ নিয়ে গর্ভধারণ করার ঝুঁকি কেবল নারীদেরই পোহাতে হয়। এছাড়াও অবহেলার শিকার, জড়তা, লোকলজ্জা সহ নানা কারণে কিডনি চিকিৎসা সেবা নেয়ার ক্ষেত্রে পিছিয়ে আছে নারীরা। সরকারের পক্ষ থেকে যদি নারীর জন্য আলাদা ব্যবস্থাটা করে তাহলে খুবই ভালো হয়। সেটা হলো চিকিৎসা কেন্দ্র, প্লাস যদি আর্থিক কোনো সহযোগিতা লাগে। এলাকায় যদি এরকম একটা প্রতিষ্ঠান থাকে তাহলে দেখা যেতেছে আমাদের আর কষ্ট করে ঢাকাতে আসতে হবে না। দেশে কিডনিজনিত রোগে আক্রান্ত প্রায় 2 কোটির অর্ধেকেরও বেশি নারী, অথচ 2017 সালে জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে 70,000 পুরুষ চিকিৎসা নিলেও নারীর সংখ্যা ছিল মাত্র 42,000। এছাড়াও দেশের অসংখ্য নারী তাদের স্বামীদের কিডনি দিলেও স্বামীর কাছ থেকে স্ত্রীর কিডনি পাওয়ার ঘটনা ঘটেছে মাত্র একটি। কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস জুনিয়র ডক্টর যারা আছে এদেরকে যদি ট্রেনিং দিতে পারে, কারণ খুব সহজেই এই পদ্ধতিতে পেটে একটা নল বসিয়ে দিলে বাড়িতে বসে ডায়ালাইসিস করতে পারে, তাহলে নারী যারা আছে যারা ডায়ালাইসিস সেন্টারে যেতে পারে না তাদের কিন্তু চিকিৎসার আওতায় আনা যেতে পারে। জেলা হাসপাতালগুলোতে কিডনি রোগের চিকিৎসার সুযোগ বৃদ্ধির পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে আক্রান্ত নারীদের টেলিমেডিসিনের আওতায় আনার কথা ভাবছে সরকার। 18টা ডিস্ট্রিক্টে অলরেডি চলে গেছে ডায়ালাইসিস সেবা। বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে পর্যায়ক্রমে আমি যতদূর জানি যে এই ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ করবে এবং নারীরা অতি সহজেই বাসা থেকে এসে, গ্রাম থেকে এসে ডায়ালাইসিস করে বাসায় ফিরতে পারবে দিনে দিনে। দেশে 2 কোটি আক্রান্তের জন্য রয়েছে মাত্র 130 জন কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক। শিক্ষার সুযোগ সৃষ্টি, সচেতনতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের মাধ্যমে চিকিৎসার ক্ষেত্রে নারীদের বৈষম্য দূর করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সরকারি সহায়তার আশায় রংপুরে অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার হিড়িক পড়েছে। সাইনবোর্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকছে তাদের কার্যক্রম, না আছে রেজিস্ট্রেশন, না আছে অভিজ্ঞ শিক্ষক। মুখে সামাজিক দায়বদ্ধতার মানবিক মূল্যবোধের কথা বললেও নেপথ্যে অনুসন্ধান উঠে এসেছে প্রতিষ্ঠাতাদের অন্যরকম মনোবাসনা। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রাতারাতি বসত বাড়ি হয়েছে প্রতিবন্ধী স্কুল, তবে সাইনবোর্ডেই সীমাবদ্ধ। স্বামী স্কুলের প্রধান, নিজে সহ পরিবারের আরো কজন শিক্ষক। বিশেষ এই শিশুদের পাঠদানে অপরিহার্য চাইল্ড সাইকোলজি ও ফিজিওথেরাপির ধারণা দূরে থাক, ন্যূনতম প্রশিক্ষণ নেই কারো। কিছুক্ষণ আগে স্কুল ছুটির দাবি করলেও টেবিলে মেঝেতে জমে থাকা ধুলো ময়লার কথা বলতেই মুখ লুকালেন তিনি। 12টা পর্যন্ত চালাচ্ছেন, এখন তো 2 ঘন্টা পার হয়নি, এর মধ্যে এরকম হওয়ার কথা নয়। প্রতিষ্ঠার পেছনে মহত্বের দাবি, কিন্তু পরিবার পরিজনের কর্মসংস্থানই যে মূল কথা মুখ ফসকে বলে ফেললেন আরেক প্রতিষ্ঠাতা। তারপরও সরেজমিনে পরিদর্শন করে এমন 40টি স্কুলে সহায়তার সুপারিশ করেছেন কর্মকর্তা। আচ্ছা, বাসায় আছে আমাদের, যেমন ক্রাম, এখানে আমরা কিছু রাখি না অবশ্যই। এখানে শুধু ওরা তো আসলে এলোমেলো করে, এখানে আমরা কোনো জিনিসই রাখি না, শুধু এই রুমগুলো রাখছি। শিক্ষক নিয়োগ পত্রিকার মাধ্যমে দিলাম, দেখলাম নিজেদের লোকজন সবজন আসলে অনেক বসিয়ে। কিছু কিছু বাচ্চা আছে এদেরকে সাধারণ স্কুলে পড়া সম্ভব না, বা একটা স্কুলের থেকে আরেকটা স্কুল দূরত্ব অনেক বেশি, কারণ প্রতিবন্ধীদেরকে তো অনেক দূরে দূরে নেওয়া সম্ভব না। মহানগরে 5, পুরনো জেলায় 2, নতুন জেলা ও উপজেলায় 1টি করে স্কুলকে সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। তারপরেই পড়েছে হিড়িক। আমাদের ইনস্ট্রুমেন্ট খুবই সমস্যা, মানে জিনিসপত্র নাই। হ্যাঁ, ওদের যে আমরা করবো এটা আমাদের নাই, কোনো প্রশিক্ষণ নাই, আমি কিছু জানি না, যা ইচ্ছা করে করতেছে। আমি অবাক হয়ে গেলাম। শৃঙ্খলার মধ্যে আনা দরকার, যে প্রতিষ্ঠানটাকে রেজিস্ট্রেশন করা, তাতে যারা কাজ করবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা।
সকল প্রতিবন্ধকতা জয় করে এই শিশুরা সমাজ ও পরিবারের বোঝা থেকে পরিণত হতে চায় রাষ্ট্রের সম্পদে। সরকারও চায় বিশেষভাবে প্রশিক্ষিত করে তাদের গড়ে তুলতে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার দায়িত্ব রাষ্ট্রের বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মিলন। সকালে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। জঙ্গিবাদ ও মাদকের ছোবল থেকে তরুণদের বিরত রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। একজন মাদকাসক্ত পরিবারের সদস্য সেই পরিবারকে কেবল ধ্বংস করে না, তার সমাজকে ধ্বংস করে এবং তার সবার জন্য বিড়ম্বনা সৃষ্টি করে। আর অন্যদিকে জঙ্গিবাদ আমাদের নৈতিকতা, মূল্যবোধ, আমাদের ধর্ম চিন্তা সবগুলোকে ধ্বংস করে দেয়। সুতরাং আজকে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের খেয়াল রাখতে হবে। পিছিয়ে পড়া যে সমস্ত অংশ আমাদের সমাজে, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে এগিয়ে নেওয়া, এটা রাষ্ট্রের দায়িত্ব। সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা 35 করার দাবিতে বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার পথে বাংলা মোটরে আন্দোলনরতদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় অন্তত 25 জনকে আটক করা হয়। আহত একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এর আগে সকাল 10:30 থেকে শাহবাগে বিক্ষোভ করেন চাকরি প্রার্থীরা। 1 ঘন্টা পর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মারকলিপি জমা দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাত্রা করেন তারা। শাহবাগ মোড়ে পুলিশি বাধার মুখে পড়লেও মিছিল নিয়ে এগিয়ে যান আন্দোলনকারীরা। এরপর বাংলা মোটর মোড়ে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। আটককৃতদের না ছাড়লে কাল থেকে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। শান্তিপূর্ণ অনশন করে যাচ্ছি। আমাদের অনশন ভাঙানোর জন্য কেউ আসে নাই। আজ আমরা বাধ্য হয়েছি রাজপথে নামতে। পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অত্যন্ত নেককার এবং জঘন্যভাবে আমাদের মেয়ে বন্ধুদের উপর অত্যন্ত জঘন্যভাবে আক্রমণ করেছে। সারা বাংলাদেশে আমরা প্রেস ক্লাবের সামনে সকাল 10টার সময় প্রত্যেক জেলার সামনে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব। জাদুঘরের সামনে করার কথা, ওরা সেই নিয়ম না ভেঙে ভিভিআইপি রোডে চলে আসছে। আপনারা জানেন ভিভিআইপি মুভমেন্ট হয় সবসময় এখান থেকে, সব রাস্তা জ্যাম করে ফেলছে তারা। তো এখান থেকে আসার পর তাদেরকে আমরা যেতে দেই না, তাদেরকে আমরা এখান থেকে সরাই ডিসপাস করে দিয়েছি। 10 মাসের বকেয়া বেতন আদায় ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি ও বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরির কর্মকর্তা কর্মচারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মবিরতি পালন করে মানববন্ধনে যোগ দেন তারা। দাবি না মানা পর্যন্ত ঢাকা সহ সারা দেশের 9টি প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন কর্মকর্তা কর্মচারীরা। ন্যাশনাল ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি ও বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরির মাধ্যমে ধর্ষণকারী শনাক্তকরণ, পিতৃত্ব, মাতৃত্ব, কিডনি দাতা গ্রহীতার মধ্যে সম্পর্ক নির্ণয় সহ এ ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়। আমরা বিজ্ঞানীরা বারবার ডিএনএ টেস্টের মাধ্যমে দেশকে 1 যুগ ধরে বিচার ব্যবস্থায় অনন্য সাধারণ অবদান রাখার পরও আজকে আমাদেরকে আমাদের বেতন ভাতার জন্য রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আমাদের 2টি দাবি, আমাদের বেতন ভাতা পরিশোধ সহ আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করে জাতির বিচার বিভাগে আমাদের বিশেষ অবদান রাখার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। নোয়াখালীর বেগমগঞ্জে 2 যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতদের একজন হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। ভোরে উপজেলার এখলাসপুর ভিআইপি সড়কে এ হত্যাকাণ্ড হয়। এলাকাবাসী জানান, বাড়ি থেকে শহরে যাওয়ার পথে মোহাম্মদ আলী ও রবিনের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় রবিনকে গুলি করে পাশের পুকুরে ফেলে দেয় তারা। পরে মোহাম্মদ আলীকেও কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় 2টি সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহত মোহাম্মদ আলীর বিরুদ্ধে হত্যাসহ 6টি মামলা রয়েছে। রবীন্দ্র বলে গুলি করছে, মোহাম্মদ আলী আমার বোন ঘরে ঢুকছে আর ওইখানে বলে এরা কোপাইছে। মাদকের ব্যবসা সহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন তাদের সাথে আধিপত্য বিস্তার করতেছে। একে অপরের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, একাধিকবার গোলাগুলি। মোহাম্মদ আলীকে গুলি করছে, মাথায় গুলি করছে, আর রবিনকে আমরা যেটা প্রাথমিকভাবে বুঝতেছি যে তাকে আঘাত করা হয়েছে ধারালো কিছু দিয়ে এবং পানিতে তার লাশ পাওয়া গেছে। তো এখানে আমরা এই পর্যন্ত যেটা দেখছি বিবাদমান 2টা গ্রুপ আছে। আর মোহাম্মদ আলী নামেও আমাদের এই পর্যন্ত 6টি মামলা আমরা পাইছি, তার মধ্যে অস্ত্র মামলাও আছে।
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 2 জন। সকালে সদর উপজেলার বাগডাঙ্গা এলাকায় এই সংঘর্ষ ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বাগডাঙ্গা এলাকায় আলম ও বাবু মাস্টারের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গতরাতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আজ সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের বোমা হামলায় 3 জন আহত হয়। আহতদের মধ্যে আয়ুব আলী নামে একজনকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতদের একজনকে স্থানীয় হাসপাতালে এবং আরেকজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। বরিশালের কালাবদল নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা, নিষিদ্ধ জাল ও 3টি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। সকালে জব্দ হওয়া জাটকা এতিমখানা, মাদ্রাসা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা জানান, গেল রাতে সদর উপজেলার শ্রীপুর এলাকায় কালাবদল নদীতে জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের নেতৃত্বে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় 200 মণ জাটকা, 20,000 মিটার নিষিদ্ধ জাল ও 3টি ট্রলার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর এলাকার বিভিন্ন ওয়ার্ডে 7 মাস ধরে চলছে তীব্র পানি সংকট। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ। পানি সরবরাহ না থাকার পেছনে ওয়াসা ও স্থানীয় জনপ্রতিনিধিদের ব্যর্থতাকেই দুষছেন তারা। এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি ওয়াসা কর্মকর্তারা। শিগগিরই পানি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কলসি, বালতি, ড্রাম ও ঘটিবাটি নিয়ে ঘন্টার পর ঘন্টা পানির জন্য অপেক্ষা। হঠাৎ ওয়াসার 2-1টি গাড়ি আসলেই পানির জন্য ঝাঁপিয়ে পড়ে সবাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর এলাকার 23, 24 ও 25 নম্বর ওয়ার্ডে প্রায় 7 মাস ধরে চলছে তীব্র পানি সংকট। অজুকরণের পানি পাই না, খাবারের পানি পাই না। অন্য এলাকার থেকে একটু পানি এনে আমরা খাই। নদীর পানি মনে করেন ভালো না, এই বিষাক্ত পানি খাইতে খাইতে আমার রোগ হয়ে যাইতেছে। আমাকে ওই গাড়ি দরকার 7টা, আমাকে আধা গাড়ি পানি দেয়। মুরাত্তা না পানি দিয়ে শেষ দাম পানি দেয়। কেউ পাইলে পায়, কেউ পায়ও না। এলাকাবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় ওয়াসার বেশ কয়েকটি পাম্প নষ্ট হবার পরেও তা মেরামতে কোনো উদ্যোগ নেই ওয়াসা কর্তৃপক্ষের। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও এ ব্যাপারে এগিয়ে আসছেন না। 3 মাস আমাকে পানি বেশি, আর পর আর পানি পাই না। ভোটের পরে ওয়াসা নষ্ট হয়েছে 6 মাস, কেউ কোনো ঠিক করে না। কমিশনার বলেন বা যে মেয়র বলেন, কেউ আমাদের জিজ্ঞেস করেন যে আপনারা কি পানির অসুবিধা করতেছেন? পানি পাই না, কিন্তু বিলের কাগজ প্রতি মাসে মাস আইতেছে, আমরা তাও দিতেছি। এই পানির সমস্যার সমাধান চাই আমরা। মেয়রে করুক আর এমপি করুক আর যাই করুক। পানি সমস্যার সমাধানের ব্যাপারে ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জ মর্টসের কর্মকর্তাদের কাছে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার অজুহাতে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। তবে স্থানীয় সংসদ সদস্য ওয়াসার সঙ্গে কথা বলে শিগগিরই পানি সংকট সমাধানের আশ্বাস দিলেন। আমি জেলা প্রশাসককে দিয়ে ওয়াসার লোকজনকে ডাকবো এবং কেন এই বিলম্ব, এটার সমাধান হয়তোবা সত্যিকারের অর্থে কতদিনে এটা শেষ হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর এলাকার 9টি ওয়ার্ডের প্রায় 2 লাখ মানুষের পানি চাহিদা মেটানোর জন্য ওয়াসার মাত্র 9টি পাম্প রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভরা মৌসুমে পর্যাপ্ত আমদানি হওয়ায় রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে 4 থেকে 5 টাকা কমে আলুর দাম এখন 10 টাকার নিচে। তবে চাল, ডাল, তেল ও মশলার বাজার স্থিতিশীল থাকলেও বস্তা প্রতি 150 টাকা বেড়েছে চিনি ও ময়দার দাম। ব্যবসায়ীদের দাবি, ডলারের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় প্রভাব পড়েছে আমদানি নির্ভর পণ্য দুটির দামে। হাসান সাফায়েতের রিপোর্ট। দেশের বেশ কিছু এলাকায় এখন চাষ হচ্ছে উন্নত জাতের মোটা পেঁয়াজ। তাছাড়া চলতি মৌসুমে দেশি পেঁয়াজের ফলন হয়েছে বেশ ভালো, তাই দুয়ে মিলিয়ে এখন আধিপত্য পেঁয়াজের বাজারে। ফলে গেল সপ্তাহে পাইকারিতে প্রতি কেজি 38 থেকে 40 টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন পাওয়া যাচ্ছে 30 থেকে 32 টাকায়। পাশাপাশি আদা, রসুন ও আলুর দামও রয়েছে কমতির দিকে। পেঁয়াজ গত সপ্তাহের ভিতরে 40 টাকা 42 টাকা এরকম বাজার ছিল, এখন বর্তমানে বাজার কমতে কমতে আপনার 22 টাকা ভিতরে আছে। চায়না আদা বেচতেছি আমরা 80-85, দেশি আদা বেচতেছি 55-60। ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি হবে, দেশি পেঁয়াজ নতুন একটা আমদানি হবে, আবার মেহেরপুর একটা আমদানি হবে। এগুলো আমদানি হলে পেঁয়াজের দাম এই সময় পুরা মৌসুমের সময় এখনই পেঁয়াজের দাম কমে।
গেল বছরে প্রায় পুরোটা সময় টানা ঊর্ধ্বমুখী থাকা চালের দামে নতুন করে কোনো পরিবর্তন আসেনি। বাজারে প্রতি কেজি দেশি মিনিকেট মানভেদে 58 থেকে 61 টাকা, বিয়ার 28 46 থেকে 54 টাকা, আর মোটা চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 39 থেকে 41 টাকা দরে। সপ্তাহ শেষে কেজিতে 1 থেকে 1.5 টাকা বেড়েছে চিনি ও ময়দার দাম। বর্তমানে 50 কেজির প্রতি বস্তা চিনি 2610 টাকা, আর ময়দা বিক্রি হচ্ছে 1470 থেকে 1480 টাকায়। ব্যবসায়ীরা জানান, আমদানি নির্ভর হয় আন্তর্জাতিক বাজারে ডলারের দামে হেরফের হয় প্রভাব পড়েছে দামে। চিনির বাজারটা 15 দিনের আগে ছিল 49 টাকা, এখন হলো 51 টাকা। বাইরের থেকে যে মালগুলি আমদানি করা হয় ওগুলো তো ডলারের উপরেই নির্ভর করে, তো ডলার যদি বেশি দাম দিয়ে কিনতে হয় এই জন্য পড়তাটা একটু বেশি পড়ে। আটা, ময়দা, চিনি এগুলোর দাম একটু বাড়ছে এই কারণে। মুদি পণ্যের মধ্যে সব ধরনের ডাল, সরিষার তেল ও মশলার দাম স্থিতিশীল থাকলেও খোলা সয়াবিন তেলের দাম কেজিতে কমেছে 2 টাকা। পাইকারি বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন তেল 86 থেকে 88 টাকা ও প্রতি 5 লিটারের বোতলজাত তেল বিক্রি হচ্ছে 500 থেকে 515 টাকায়। হাসান সাফায়েত, সময় সংবাদ, ঢাকা। জামালপুরে গ্যাস সংকটে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যমুনা সার কারখানার জেনারেল ম্যানেজার আনোয়ারুল হক জানান, 10 মার্চ থেকে কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধের চিঠি দেয় তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই চিঠি পাওয়ার পর গত রাত থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ করে দেয়া হয়। কারখানাটিতে দৈনিক 1750 মেট্রিক টন সার উৎপাদন করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। কারখানাটির উৎপাদন বন্ধ করে দেয়ায় চলতি বোরো মৌসুমে সার সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। নাটোর জেলার সিংড়া উপজেলা নিয়ে নাটোর 3 আসনটি 2008 সাল থেকে আওয়ামী লীগের দখলে, তাই এবারও তারা আসনটি ধরে রাখার ব্যাপারে আশাবাদী। তবে নিজেদের ভোট ব্যাংক খ্যাত এই আসনটি পুনরুদ্ধার করতে চায় বিএনপি, আর ভোটাররা চাচ্ছেন চলন বিল সহ কৃষির উন্নয়ন। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। 2008 সালে আওয়ামী লীগ প্রথম নাটোর 3 আসনে জয়ী হয়। 2014 সালেও ধারাবাহিকতা বজায় রাখে নৌকা। একক প্রার্থীর কারণে এখানে আওয়ামী লীগ রয়েছে সুবিধাজনক অবস্থায়, আর ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটিতে বিএনপিও জয়ের ব্যাপারে আশাবাদী। ভোটাররা চান চলন বিল ও কৃষির উন্নয়ন, পাশাপাশি বৃহত্তর চলন বিলের জন্য কৃষি বিশ্ববিদ্যালয় চান এই অঞ্চলের মানুষ। যারা ভোটারদের পাশে থাকবেন এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। সততা এবং আদর্শ এবং নিষ্ঠার সাথে যারা কাজ করবে এরকম ধরনের প্রার্থী আমাদের সিংহের জন্য দরকার। আগামীতে যেই ক্ষমতা আসুক আমরা কৃষি বিভাগের উন্নয়ন চাই। আমরা যেন একটা কৃষি বিশ্ববিদ্যালয় পাই কৃষকদের সুবিধার্থে। বর্তমান সরকারের উন্নয়ন, দলের ঐক্য ও একক প্রার্থীর কারণে এই আসনে আওয়ামী লীগ জয়ী হবে বলে দাবি তাদের। বিএনপির প্রার্থিতা এখনো নিশ্চিত না হলেও ভোটার ও তাদের সময়ের উন্নয়নের কারণে জয়ী হবে বলে মনে করেন তারা। বিগত 30 বছরে উন্নয়ন হয় নাই, আমরা সংগঠিত আছি এবং আমাদের একক প্রার্থী, আমরা আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। বিএনপির বিভিন্ন সময় এখানকার যে এমপি ছিল, তারা মেয়র ছিল, তারা বিভিন্ন সময় তারা উন্নয়নের কাজ করছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ সমস্ত কিছু করছে। সিট এখানে বিএনপি পাবে। এই আসনে মোট ভোটার 2,67,666 জন। এর মধ্যে পুরুষ 1,33,444 জন ও মহিলা ভোটার 1,34,222 জন। সময় সংবাদ, নাটোর। দিনাজপুরে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোম্পানিগুলো পণ্য সামগ্রী নিয়ে স্টল দিয়েছে মেলায়। তবে দেশীয় পণ্যের চেয়ে বিদেশি পণ্যের সমাহার বেশি বলে অনেক ক্রেতার অভিযোগ। এদিকে জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান ব্যবসায়ী সংগঠনের নেতারা। গোলাম নবী দুলালের তথ্য, মসজিদ আলম শিবুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেলায় দেশি বিদেশি নানা রকমের পণ্যের পসরা নিয়ে দিনাজপুর বড় মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। মেলায় কুটির শিল্প, হস্তশিল্প, মেয়েদের শাড়ি, 3 পিস, গার্মেন্টসের তৈরি পোশাক ছাড়াও রয়েছে শিশুদের খেলনা এবং তৈজসপত্র। শিশুসহ মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থাও। বেচাকিনি ভালোই চলছে, কাস্টমার আসছে। মেলা তো অল্প কয়েকদিন হয়েছে, কাস্টমার আস্তে আস্তে বাড়বে এবং কাস্টমার খারাপ না, আছে মোটামুটি ভালোই আছে। বেচা বিক্রি ভালো হচ্ছে, আশা করতেছি আরো হবে। তবে দেশীয় পণ্যের চেয়ে বিদেশি পণ্যের সমাহার বেশি বলে অনেক ক্রেতা অভিযোগ করেছেন। দিনাজপুরে যে পণ্য হয় তার চেয়ে বেশি দাম, এখানে কোয়ালিটি তুলনায় দাম বেশি। এখানে পরিবার সহ বাচ্চা কাচ্চা মিলে এই জিনিসপত্র কেনাকাটা করতেছি অল্প স্বল্প।
দিনাজপুরের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান ব্যবসায়ী সংগঠনের এই নেতা। আমাদের দিনাজপুরের চেম্বার অফ কমার্সে যে বাণিজ্য মেলাগুলো হয়ে থাকে এর মূল কারণটি হচ্ছে যে দেশীয় শিল্পকে সামনে আনা। এই শিল্পে বেকার সমস্যা অনেকাংশে লাঘব হয় এবং এখান থেকে বিদেশি গ্রাহকরাও আসে, তারা দেখে এবং এইসব এক্সপোর্টের অর্ডারও আমরা পাই। 1997 সাল থেকে দিনাজপুরে শিল্প ও বাণিজ্য মেলা আয়োজন করা হয়ে থাকে। মেলায় রয়েছে শতাধিক স্টল। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলে বেচাকেনা। সময় সংবাদ। শুরু হয়েছে কৈশোর তারণ্যে বইমেলার 37তম আসর। সকালে রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে 3 দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। নিজ স্কুলের আঙিনায় এমন আয়োজন দেখে উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা। হাতের কাছে নানা স্বাদের বই পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে পাঠকরা। এবারের আয়োজনে অংশ নিয়েছে মোট 12টি প্রতিষ্ঠান। কৈশোর তারণ্যের বই গত 18 মাস ধরে রাজধানী সহ জেলা উপজেলার বিভিন্ন স্কুলের শ্রেণীকক্ষের পাশেই আয়োজন করেছে 36টি বইমেলার। মূলত স্কুল শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি প্রকাশক, লেখক আর পাঠকের মধ্যে ভাব বিনিময়ই মূল উদ্দেশ্য। আগামী 12ই মার্চ পর্যন্ত মেলা সকাল 9টা থেকে শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। বই মেলায় যাইতে পারি নাই, আমার আব্বু ব্যস্ত ছিল, তো আমার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আমাদের স্কুলে এই সুযোগটা দেওয়া হয়েছে, এর জন্য আমি অনেক খুশি। বাইরে থেকে তো সবাই বই কিনে, কিন্তু স্কুল থেকে নিব তার মজাটা আছে আলাদা। আমরা অনেক বিভিন্ন ধরনের বই কেনার সুযোগ পাচ্ছি, যেটা আমরা এই ফেব্রুয়ারি মাসে বইমেলায় পাইনি। বইমেলা থেকে নদী নেব বইটি কিনেছি। এই বইটি আমি কিনেছি কারণ হচ্ছে বাংলাদেশ দুপুরের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাইবান্ধার পলাশবাড়িতে রড বোঝাই ট্রাক উল্টে নিহত 7, আহত 10। বাস ভটভটি সংঘর্ষে 4 জনের মৃত্যু, যশোরে 2 বোন নিহত। একতরফা নির্বাচনের জন্য এই কমিশনকে ব্যবহার করা হচ্ছে, অভিযোগ রিজভির। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়ার ইচ্ছে নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। রাজধানীর বেশিরভাগ খালি এখন ময়লার ভাগাড় পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। সিটি কর্পোরেশনের উদাসীনতায় দায়ী বলছেন নগর পরিকল্পনাবিদরা। কাল বসানো হচ্ছে পদ্মা সেতুর 3য় স্প্যান। দৃশ্যমান হবে প্রায় আধা কিলোমিটার সেতু। বর্ষার তীব্র স্রোত এড়াতেই কাজের গতি বাড়ানো হয়েছে শুকনো মৌসুমে। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।